এই অঙ্কগুলো ভালো করে করে গেল শিওর 3 নাম্বার 5 নাম্বার আসে, ঠিক আছে, চ্যাপ্টারে পুরো শিওর হয়ে যাবে। এইটাতে তোমরা পুরোটা মুখস্থ করতে যাবে না কষ্ট করে। কি করবে বলো তো, এটা করবে হচ্ছে একদম প্রথমেরটা আর নিচেরটা মনে রাখবে যে সব থেকে বেশি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার আর সব থেকে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে আর এখান থেকে কোশ্চেন আসবেই, কারণ এর বাইরে দেখো এইটুকুনি একটা ছোট চ্যাপ্টার, ঠিক আছে, এই কটা 10টা যদি কোশ্চেন তুমি ভালো কোশ্চেন যদি 10টা করে নাও, ওর বাইরে থেকে কোশ্চেন আসার চান্সেস 0% হয়ে যায়। হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল, ওয়েলকাম টু শাহিদ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অফ তাপের ঘটনাসমূহ, মানে তাপের ঘটনাসমূহতে যেসব সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে, বা মাধ্যমিকে সব থেকে এক্সপেক্টেড যেসব কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে, সেই কোয়েশ্চেনগুলো আজ নিয়ে চলে এসেছি। তাপের ঘটনাসমূহ থেকে ম্যাক্স টু ম্যাক্স 5 নাম্বার আসে, ঠিক আছে, 5 নাম্বারটা আজকে ক্লাস করো, সিকিউর করে নাও, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো গল্প হচ্ছে গিয়ে এটার মধ্যে অঙ্কও আছে, আজ আমি অঙ্কও করাবো, হালকা থিওরি খুব বেশি থাকবে না, কারণ আপনি তোমরা নিশ্চয়ই জানো যে থিওরিটা বেশি আর বেকার এইসব ক্লাসে বলে কোনো লাভ নেই, ঠিক আছে। তাও থিওরি 2-3টা আমি বলে দেবো যেগুলো ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নেবে। কিন্তু তার সাথে সাথে যেগুলো এক্সট্রা যেসব থিওরি আছে, ঠিক আছে, যেরকম ধরো যে কোনো কিছু একটা ডেফিনেশন বা ধরো যে হ্যাঁ ডেফিনেশনই বলতে পারো, ডেফিনেশন বা তোমাকে বললো যে তাপের ঘটনাসমূহ থেকে কি বলার নাম, তাপ কিসের ওপরে, ধরো যে কোনো পরিবাহের ওপর তাপ পরিবহন কিসের ওপর নির্ভরশীল, ঠিক আছে, এইসব ডেফিনেশন বা এইসব জিনিসপত্রগুলো যেরকম, আরে আমরা জানি তো, আমরা তোমাকে একটু দেখিয়ে দিই, যদিও আমার কোশ্চেনটা মাথায় হুট করে চলে এলো ক্লাস স্টার্ট করার সাথে সাথে। ওই হিট ইজুগাল টু এইচ, তো হ্যাঁ না সরি, কিউ ইজুগাল টু কি জানি আমরা, হিটকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, হ্যাঁ, কিউ ইজুগাল টু কি জানি আমরা, কিউ বাই টি ইজুগাল টু জানি হচ্ছে গিয়ে θ2 - θ1 ডিভাইডেড বাই 1/k ডি বাই এ, এটা জানি তো আমরা, ডি বাই এ। এবার এই দুটোকে উপরে পাঠিয়ে দিলে কি হয়, কিউ ইজুগাল টু কে এ θ2 - θ1 ইন্টু টি। হ্যাঁ, এটা তো আমাদের জিজ্ঞাসা করতে পারে যে কিসের ওপর নির্ভরশীল, তাহলে এখান থেকে কিউ লিখতে পারি, কিউ প্রপোর্শনাল টু এটা, কেটা একটা কনস্ট্যান্ট, এ Q2 - Q1 ইন্টু টি। হ্যাঁ, এটা তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করে যে কোথা থেকে এটা এসছে, মানে বা বলবে যে এই তাপের কোনো পরিবাহের ওপর তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহী কিসের ওপর নির্ভর করে, কার ওপর নির্ভর করে, দেখতে পাচ্ছ এখানে, এখানে ডিটা লিখতে ভুলে গেছি আমি, কার ওপর নির্ভর করে, এরিয়ার সাথে সমানুপাতিক, তারপরে কি বলো না, চেঞ্জ ইন টেম্পারেচার বা উষ্ণতার পরিবর্তনের সাথে সমানুপাতিক, টাইমের সাথে, টিটা হচ্ছে টাইমের সাথে সমানুপাতিক, আর বেদ ওই পরিবাহিতার বেদটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখায়, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমাদের করতে পারে। তো এরকম টাইপের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এখন করাবো না, কারণ এই কোশ্চেনগুলো তোমাদের থিওরি, আমি এখানে ওইসব বলতে গেলে আজকে 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যাবে, ঠিক আছে, ওগুলো আমি পড়াচ্ছি না। আমি তোমাদের দেখাচ্ছি যে কোশ্চেনগুলো বেশিরভাগ আসার চান্সেস আছে, যেগুলো তোমাদের ভুল হতে পারে, ঠিক আছে, যেরকম ধরো যে দেখাচ্ছি আমি, ঠিক আছে। তো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। তো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, এই কোশ্চেনটা তোমরা অনেক জায়গায় দেখেছো আর করেওছো নিশ্চয়ই, কি তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা সংকেত লেখো, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা সংকেত। এটা তোমরা অনেক জায়গায় করেছো, মুখস্থ করে নিয়েছো নিশ্চয়ই এতদিনে, কারণ মুখস্থ মাধ্যমিক 1 মাস পরে মুখস্থ করে নেওয়াই উচিত। কিন্তু আমি তোমাদেরকে কেন এই কোশ্চেনটা জেনেছি, কারণ এটাকে আমি ট্রিক বলতে পারো বা একটা মেথড বলে তোমাদের এটা মুখস্থ করাটা একটু ইজি বানানোর চেষ্টা করছি। আমরা কি জানি তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এখন যে ফর্মুলাটা লিখলাম যে কিউ বাই টি ইজুয়াল টু, লিখলাম তো যে কে এ θ2 - θ1 ডিভাইডেড বাই কি ডি, লিখলাম তো, এই ফর্মুলাটা লিখলাম। এবার এখান থেকে তাপ পরিবাহিতাঙ্ক কোনটা বলো দেখি। এবার যারা তাপ পরিবাহিতাঙ্ক এখানে চিনতে পারবে না, তাদেরকে ভেবে নেবে যে তারা খুব ভালো রেজাল্ট করছে। এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, মানে কেটা। তাহলে কে ইজুয়াল টু কি বেরোচ্ছে, কে ইজুয়াল টু বেরোচ্ছে কিউ বাই টি, হ্যাঁ, ডি বাই এ ইন্টু θ2 - θ1, হ্যাঁ, এইটা বেরোচ্ছে তো। এবার ভাই সাহেব শোনো, আমি অনেক জনকে দেখেছি যাদের এই ফর্মুলাটা মুখস্থ আছে কিন্তু কোনটা কি সেটা বলতে পারে না। ভি ইজুয়াল টু আই আর বলতে পারে, উফ কি গল্প শুরু। আমি তোমাকে একটা কথা বলি, আমার একটা স্টুডেন্ট আছে, তাকে তুমি জিজ্ঞাসা করবে আমার কি, তোমরা অনেকেই আছো, ভি ইজুয়াল টু আই আর, তাদেরকে জিজ্ঞাসা করবে বলে দেবে ওফ ভি ইজুয়াল, বলবে যে ওহমের সূত্র কি, ভি ইজুয়াল টু আই আর। এবার বলবে ভিটা কি, আইটা কি, বলে ভি হচ্ছে কি আলোর বেগ, আর আই হচ্ছে গিয়ে আই কি বলতে পারবে, আই যা খুশি বলে দেবে একটা, ঠিক আছে। এরকম ভুলভাল লোকজন থাকে।
ঠিক আছে? তো তোমরা সেখান থেকে তোমরা অনেকেই আছো তার মধ্যে থেকে, তারা প্লিজ এগুলো মনে রাখবে। এখানে কি হচ্ছে গিয়ে তাপ, টি হচ্ছে গিয়ে সময়, কে হচ্ছে গিয়ে পরিবাহিতাঙ্ক, এ হচ্ছে গিয়ে এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, থিটা 2 - থিটা 2 হচ্ছে গিয়ে চেঞ্জ ইন টেম্পারেচার বা যেটাকে বাংলায় বললে তাপের পরিবর্তন, আর ডি হচ্ছে কি বেদ। ঠিক আছে, এবার কে, তাহলে কে আমাকে কি বের করতে বলেছে? মাত্রীয় সংকেত। এবার মাত্রা কিউ, দেখো কিউ হচ্ছে গিয়ে, কিউ মানে হচ্ছে তাপ। হ্যাঁ, এবার তাপের একক কি? জুল বা কার্য জুল। ঠিক আছে, শোনো এবার কার্যের একক কি? ওয়ার্কের একক কি? জুল বলতে পারি। এবার কার্যের একক আর তাপের একক প্রায় সেম, প্রায় কি সেম। ঠিক আছে, এটার একক কি? জুল, সরি জুল। এবার এটার সাথে কার্যর একটা আমরা ফর্মুলা জানি যেটাকে আমরা স্থিতিশক্তি বলি, স্থিতিশক্তি বা গতিশক্তি বলি। গতিশক্তি ইকুয়াল টু কি জানি? হাফ mv²। এটা আমি তোমাদের ক্লাসেও শিখিয়েছি, তাই আশা করি তোমরা এতদিনে জেনে গেছো। mv², স্থিতিশক্তি গতিশক্তির একটা ফর্মুলা হয় mv²। এবার এমটা কি? এখানে এম হচ্ছে কি মাস, তো মাসের ইয়ে কি হয়, কি বলার নাম, মাত্রা কি হয়? এম। ভি মানে কি? ভি মানে হচ্ছে কি বেগ, ভি মানে বেগ। বেগ মানে কি? ভি এর একক কি হয়? এম বাই এস। এম বাই এস মানে হচ্ছে কি মিটার পার সেকেন্ড, তাই তো? জলের কি বলে আলোর গতিবেগ কত বলি আমরা? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই এম পার। তো এম মানে কি? একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যর মাত্রা কি হয়? এল। আর এস মানে কি? সময়, সময়ের মাত্রা কি হয়? এস আই, সরি সময়ের মাত্রা হয় হচ্ছে কি টি, ক্যাপিটাল টি। কিন্তু এটা নিচে আছে তাই -1। এবার এটা দেখো স্কোয়ার আছে, তাই কত হবে? এই দুটোটি স্কোয়ার হয়ে যাবে, বুঝলে? এটা হচ্ছে গিয়ে কিউবের মাত্রা। শোনো, এটা হচ্ছে কিউবের মাত্রা, ml² (10⁻²) ডি এর, এবার ডি এর দেখো, ডি এর মাত্রা এল ডিভাইডেড বাই টি মানে হচ্ছে গিয়ে টি সময়, এ মানে হচ্ছে গিয়ে এরিয়া। এরিয়া মানে কি হয়? দেখো এরিয়ার একক কি হয়? বেশিরভাগ মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, বা তোমরা কোনো একটা কি বলে আয়তক্ষেত্র বলছি কেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা কি জানি? বাহু স্কোয়ার, তাই তো? তার জন্য দুটো বাহু আছে, তাই L² লিখতে পারি, এটা L²। আর থিটা 2 - থিটা 2 - থিটা 1 এর হচ্ছে গিয়ে টেম্পারেচার, তাই ওটার একক লিখতে পারি আমরা থিটাই লিখে দিই। ঠিক আছে, থিটাও লিখতে পারো, অনেকে কেও লেখে, কেলভিন। ঠিক, দেখো এবার এটা কেটে গেল। এবার এই টিটাকে ওপরে নিয়ে পাঠাই, ওপরে পাঠিয়ে দিই ml²। এটা দেখো নিচের থেকে ওপরে গেলে -1 যোগ হয়, -3 L⁻⁻1 L⁻⁻1। ঠিক আছে, ও L⁻⁻1, সরি ভুল করে দিয়েছি, হামসে ভুল হয়ে গেল। L² বদলে, এটার বদলে L⁻⁻1। ঠিক আছে, এরকমভাবে তোমরা মনে রাখতে পারো, যারা পারবে। যারা পারবে না কিছু যায় আসে না, এটা ডাইরেক্ট মনে রাখে দিলেও কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, আমি এটাতে এত টাইম কেন দিলাম? এটা অনেকে গোলায়, তার জন্য আমি একটু বেশি টাইম দিয়ে এটা করালাম। ঠিক আছে, তোমরা যদি এইটার মাত্রাটা জানতে পেরে যাও তাহলে এটাও পেরে যাবে। এবার এটার একক কি? লোকে অনেকে এককও জিজ্ঞাসা করে। এটার একক হয় ওয়াট। ঠিক আছে, মিটার², মিটার ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, কি বলার নাম? সেন্টিমিটার, কেলভিন ইনভার্স। ঠিক আছে, এটা টি তো, হ্যাঁ, ওয়াট, মিটার², মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। বুঝতে পেরেছো? এটার এসআই একক। কার এসআই একক? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। এটাও অনেকবার কোশ্চেনে এসছে, PYQ-তেও এসছে। ঠিক আছে, বা আরও সিজিএস একক কি হয়? ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্স, তারপরে কি হয়? হ্যাঁ, মিটার ইনভার্স, ক্যালোরি, হ্যাঁ দেখো মিটার ইনভার্স, কেলভিন ইনভার্সের বদলে সেলসিয়াস ইনভার্স লিখে দিতে পারো, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বুঝলে? এই দুটো একক, এই দুটো একটু মনে রাখবে। ঠিক আছে, তার জন্য আমি এটা একটু বেশি টাইম দিয়ে করলাম। নেক্সট কোশ্চেন আছে, দেখো এই কোশ্চেনটাও প্রচুরবার তোমরা দেখেছো, যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝায়? ঠিক আছে, এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। যে এটা বলতে কি বোঝায়, কি লিখবে? যে এত বলতে বোঝায় 1 মিটার কোনো তামার দৈর্ঘ্য, কালো দিয়ে লিখি, 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তামার, 1 মিটার দীর্ঘ কোনো তামার পরিবাহীর উষ্ণতা
1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বৃদ্ধি করলে তার কি বলার নাম, দৈর্ঘ্য এত বাড়ে, এত -6 সেন্টিমিটার ইনভার্স বাড়ে। ঠিক আছে, বুঝলে? এই কোশ্চেন এটা খুব ইম্পর্টেন্ট, তাই এটা দেখিয়ে দেন। এটা অনেকেই পারে না ভাই সাহেব, আমি জানি না। আমার মাঝে মাঝে তোমাদেরকে দেখে জানো তো কি ভয় হয়, আমার সাথে মাঝে মাঝে দু একটা স্টুডেন্টের দেখা হয়, তাদেরকে একটু জিজ্ঞাসা করি কোশ্চেন আমার কি ভয় লাগে ভাই সাহেব। আমি নাহলে এই বেসিক কোশ্চেন আমি কখনো আনি না। ঠিক আছে, মাঝে মাঝে আমি তোমাদেরকে দেখি না, তোমাদের মানে ক্লাস 10-এ যারা মাধ্যমিক দেবে তাদেরকে আমি 2-3টে কোশ্চেন জিজ্ঞাসা করবো, কিচ্ছু পারে না ভাই, আমার প্রচুর ভয় লাগে। ঠিক আছে, তোমাদেরকে দেখে, তার জন্য আমি ভাবলি এই বেসিক কোশ্চেনগুলো করিয়ে দিই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হ্যাঁ চলো, নেক্সট কোশ্চেন আছে যে গ্যাসের ক্ষেত্রে আয়তন পোষণ গুণাঙ্কের মান বিভিন্ন হয়, এটা সত্য না মিথ্যা? গ্যাসের ক্ষেত্রে আয়তন পোষণ গুণাঙ্কের মান বিভিন্ন, সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কারণ গ্যাসের ক্ষেত্রে আয়তন পোষণ গুণাঙ্কের মান একটাই হয়, সেটা হচ্ছে কি 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা 1/273 কেলভিন ইনভার্স। বুঝতে পারলে? এই একটাই মান হয়। এটা গ্যাসের, দেখো গ্যাসের দু রকমের পোষণ গুণাঙ্ক, একটা হচ্ছে কি আয়তন পোষণ গুণাঙ্কই হয় দুভাবে হয়। একটা হচ্ছে কি ওই যে যখন চাপটাকে যখন কনস্ট্যান্ট রাখা হয় এবং ইয়েটাকে বাড়ানো হয়, কি বলে নাম, কি বলে, আয়তনটাকে যখন বাড়ানো হয়। ঠিক আছে, আরেকটা ওটাই তো আয়তন পোষণ গুণাঙ্ক, সরি। গ্যাসের দু রকমের গুণাঙ্ক হয়, আমি যেটা তোমাদের বলতে চাইছি। একটা হচ্ছে কি চাপ প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, কারণ গ্যাসের দুটোই খুব তাড়াতাড়ি র্যাপিডলি খুব বাড়ে, তার জন্যই ওটা বলছে। ঠিক আছে, একটু গোলালাম আমি, কিন্তু ইটস ওকে। এবার নেক্সট কি, তো গ্যাসের এটা অনেকবার পরীক্ষা তোমরা এমসিকিউ তো দেখেছো নিশ্চয়ই, যারা PYQ করেছো। PYQ মানে আমি দিইনি, সরি। ঠিক আছে, তো এইটা কি আছে দেখো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর চাপ প্রসারণ গুণাঙ্কের মান সমান, সেটা কত, 1/273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর যদি গ্যাসের, এটা প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে সমান হয়, যা যা চার্লসের সূত্র খুব ভালো করে পড়ছো তারা নিশ্চয়ই জানবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি যথাক্রমে গামা এস, গামা এল ও গামা জি হয়, তবে কোনটি সঠিক? ঠিক আছে, মানে কঠিনের বলে দিয়েছে কঠিনের হচ্ছে গামা এস, মানে এস ফর সলিড, তরলের হচ্ছে গামা এল, আর গ্যাসের হচ্ছে গামা জি। এর বলছে কোনটি সব থেকে বেশি হয়। আমরা জানি সবসময় গ্যাস সব থেকে বেশি বাড়ে, তার জন্য গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি হবে। তারপরে লিকুইড বাড়ে, কারণ ওদের মধ্যে অ্যাট্রাকশন গ্যাসের থেকে তুলনায় বেশি থাকে। তার থেকে বেশি কার থাকে? সলিডের থাকে। সলিডের যে অণুগুলোর মধ্যেকার অ্যাট্রাকশন অনেক বেশি থাকে, তার জন্য সলিডের আয়তন প্রসারণ গুণাঙ্ক অনেক কম হয়। ঠিক আছে, বোঝা গেছে? হয় কি নয়, সাবাস, ভেরি গুড। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ড্যাশের এককের ওপর নির্ভরশীল। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ইয়েটা কি হয় বলো দেখি? আমরা আগে মাত্রাটা বের করি। মাত্রাটা যদি বের করি তাহলে এককটা বের করতে অনেক সুবিধা হবে। মাত্রা কি জানি আমরা? দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজুয়াল টু কি হয়? আলফা ইজুয়াল টু হয়, হ্যাঁ মনে করো L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1, এটা হয়। জানো সবাই জানো, হ্যাঁ কি না? এবার শোনো, মাত্রা যদি বের করতে হয় আমরা জানি L2 মাইনাস L1 এর মাত্রা একটাই হবে, কারণ দুটোই লেন্থ বা যেটা বলতে, হ্যাঁ লেন্থ বা দৈর্ঘ্য, তাই এটার মাত্রা কি হবে? L হবে, সবাই জানি আমরা। আর নিচেও যে L1 আছে তারও মাত্রা কি হবে? L হবে। আর θ2 মাইনাস θ2 এর মাত্রা কি হবে? সবাই জানি আমরা θ হবে, বা অনেকে কেও লেখে, অনেকে কেলভিনও লেখে বা সেলসিয়াসও লেখে, সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা θ লিখছি। ঠিক আছে, এবার দেখো এই নিচেও এল ওপর এল, এই দুটো কেটে দিতে পারি, তাহলে এটার মাত্রাটা কি হচ্ছে? আলফার মাত্রা হচ্ছে, দেখো থিটাটা উপরে উঠে যাচ্ছে, থিটা ইনভার্স আলফার মাত্রা হচ্ছে। তাহলে আলফার মাত্রাটা কার উপর নির্ভর করছে? উষ্ণতার মাত্রার উপরে। সরি, আলফার এককটা কার উপর নির্ভর করছে? উষ্ণতার যা একক হবে, ধরো যে উষ্ণতার একক সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটার আলফার মাত্রা কি হবে? আলফার মাত্রা হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, উষ্ণতার মাত্রা ধরো যে কেলভিন, তাহলে এর মাত্রা কি হবে? কেলভিন ইনভার্স। বুঝলে? হ্যাঁ, এটাই হচ্ছে কি ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, যে
তাহলে এখানে কি হবে, কি বলছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার এককের ওপর নির্ভরশীল, উষ্ণতার এককের ওপর নির্ভরশীল। বুঝলে? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলে কি বলছে, হ্যাঁ, যে তাপীয় রোধের রাশিমালাটা লেখো। তাপীয় রোধ কাকে বলে সংজ্ঞা দাও ও এর রাশিমালাটা লেখো। এবার তাপীয় রোধ কাকে বলে সেটা তোমরা অনেকেই বইতে কারণ লেখা নেই, তাই অনেকের সংজ্ঞাটা লিখতে সমস্যা হয়, ঠিক আছে, তাই আমি লিখে নিয়ে এসেছি। রাজু দাদা একটু ফরওয়ার্ড একটু লাগিয়ে দেবে এখানটাতে, যে দেখো কি লেখা আছে, যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় সেই ধর্মকেই পরিবাহী তাপীয় রোধ বলে। বুঝতে পেরেছো? মানে ওই যে আমরা যে নর্মাল যে ইলেকট্রিক বা কি বলুন না চলতরিতে যে তাপ রোধের যে সংজ্ঞা পড়েছি সেখানটাতেই শুধু রোধের বদলে ওইখানে শুধু রোধ লেখা ছিল, সেখানটা আমরা বলি তাপীয় রোধ। আর ওইখানে ছিল হচ্ছে গিয়ে পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, ওই তড়িৎ প্রবাহ বাধা দেয় ছিল, এখানে তাপ প্রবাহ আছে, সরি, ঠিক আছে, আমি এক্ষুনি বললাম তড়িৎ প্রবাহ বললাম, এখানে কি আছে, তাপ প্রবাহ, ঠিক আছে, এটাই হচ্ছে কি সংজ্ঞা। তো এটাকে তোমরা একটু খাতায় লিখে নাও। আর এর সাথে কি কোশ্চেন আছে, যে তাপীয় রোধের রাশিমালাটা লেখো। তাপীয় রোধের যে রাশিমালা সেটা লেখো। রাশিমালা বলতে ওরা বলতে চায় যে ওটার একটা ফর্মুলা যেটা হয় তাপীয় রোধে, সেই ফর্মুলাটা লেখো। দেখো আমরা তাপীয় রোধের রাশিমালা, আমরা রোধের রাশিমালা কি জানি, রোধ ইজুগাল টু রো এল বাই এ, এটা আমরা জানতাম, ঠিক আছে। সেম ফর কি বলার নাম হিটে বা এই আমরা যেটা পড়ছি কি বলে তাপের ঘটনাসমূহ তো সেম আছে। রোধের যেটা কি বলে রাশিমালা হবে, এটা হচ্ছে কি আগে ছিল রোধাঙ্ক, আমরা তার বদলে পরিবাহিতাঙ্ক লিখবো। তাহলে কি হবে, আর ইজুগাল টু 1/k। দেখো আমরা এল এর বদলে ডি পড়তাম, ডি বাই এ, ঠিক আছে, 1/k ডি বাই এ, যেখানে ডি হচ্ছে কি পরিবাহীর বেধ। লিখবে আদৌ লিখবে যে তাপীয় রোধের রাশিমালাটি হলো আর ইজুগাল টু ডি বাই কে এ, ঠিক আছে, আদৌ লিখলে যেখানে লিখবে তারপরে কে হলো, লিখবে কে হলো পরিবাহিতাঙ্ক, এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, আর ডি হলো পরিবাহীর বেধ। বুঝলে? এইটুখানি লিখে দিলেই তোমরা 1 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এটা অনেকের গন্ডগোল হয় তাই। আরেকটা দেখো এর সাথে আমি নিয়ে এসেছিলাম যে তাপীয় রোধের এসআই একক কি, তাপীয় রোধের এসআই একক হচ্ছে গিয়ে কেলভিন পার ওয়াট, এটা হচ্ছে তাপীয় রোধের এসআই একক। এবং এর এককগুলো আর মাত্রাগুলোও কিন্তু ভালো করে দেখবে, পরীক্ষায় আসতেই পারে, ঠিক আছে, শর্ট কোশ্চেনে আসতেই পারে। মানে আমরা কি করার চেষ্টা করছি বুঝতে পারছো, আমরা ক্লাসের মধ্যে মানে এই আধ ঘন্টার কি 1 ঘন্টার ক্লাসের মধ্যে চেষ্টা করছি যেগুলো মেন টপিক, ঠিক আছে, মানে কোনো একটা চ্যাপ্টারে যেসব মেন টপিক আছে সেই মেন টপিকগুলোকে খুব তাড়াতাড়ি রিভিশন করে নেবো, প্লাস একটু মনেও রেখে দেবো, বুঝতে পারছো, সেটাই আমরা করার চেষ্টা করছি, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার চান্সেস খুব বেশি, বুঝতে পারছো, এটাই আমি করছি এখন, বুঝতে পেরেছো। আর এখান থেকে কোশ্চেন আসবেই, কারণ এর বাইরে দেখো এইটুকুনি একটা ছোটো চ্যাপ্টার, ঠিক আছে, এই কটা 10টা যদি কোশ্চেন তুমি ভালো কোশ্চেন যদি 10টা করে নাও, ওর বাইরে থেকে কোশ্চেন আসার চান্সেস 0% হয়ে যায়। 0% নয়, আমি বলবো না 0%, আবার তোমরা আমাকে ট্রোল করবে যে দাদা তুমি বলছো 0%, তারপর একটা কোশ্চেন চলে এসছে। এবার 0% বলবো না আমি, ভেবে নাও 99% বা মানে 99%, আমি উল্টো কথা বলছি না, ভেবে নাও 1% চান্স আছে বাইরে থেকে কোশ্চেন আসবে, খুবই কম চান্স, ঠিক আছে। এবার চলো, অনেকক্ষণ ধরে থিওরি হচ্ছে, এবার দুটো অঙ্ক করি, ঠিক আছে। দেখো একটা আছে, কি আছে, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি তামার দণ্ড দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এত, কত, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রাথমিক উষ্ণতা কত আছে, উষ্ণতা θ1 ধরছে, θ1 ইকুয়াল টু কত আছে, 1.5 মিটার, ঠিক আছে। এবার বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করলে দণ্ডদের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। যদি আয়তন প্রসারণ গুণাঙ্কের মান অন্তিম উষ্ণতা কত বলা আছে, এরম ভাবে লিখবে, অন্তিম উষ্ণতা θ2 ইকুয়াল টু আছে হচ্ছে, সরি প্রাথমিক উষ্ণতা, এটা কি লিখে দিয়েছো দাদা তুমি তো হেই পড়াশোনা করছো, সরি। প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। অন্তিম উষ্ণতা দেওয়া আছে কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তারপর কি বলছে, যদি প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া আছে, প্রাথমিক দৈর্ঘ্য
প্রাথমিক দৈর্ঘ্য L1 ইকুয়াল টু কত দেওয়া আছে 1.5 মিটার। অন্তিম দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, যেটা আমরা অন্তিম দৈর্ঘ্য লিখলে L2, যেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আর আয়তন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক উময় কয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান কত দেওয়া আছে 17 × 10⁻⁻6। ঠিক আছে, এবার আমরা কি জানি L2 ইকুয়াল টু কি হয়, L2 ইকুয়াল টু হয় না L1 1 প্লাস আলফা থিটা 2 মাইনাস থিটা 1। এই ফর্মুলাটা আমরা জানি, হ্যাঁ, থিটা 2 মাইনাস থিটা 1। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা জানি, শুধু সব জায়গায় তুমি সেই মানগুলো বসিয়ে দাও, অ্যান্সার ইউ উইল গেট দ্য অ্যান্সার। বুঝতে পারলে? এটা আমি কোথায় করেছি, এখন এটা এই ফর্মুলাটা তোমরা যারা জানো না, যারা ক্লাসও করোনি, যারা জানো না, ঠিক আছে, যারা পড়োনি, এই ফর্মুলাটা তোমরা মনে রেখে দাও। যদি তোমাকে অন্তিম দৈর্ঘ্য বের করতে বলে আর এইগুলো দিয়ে দেওয়া থাকে, এই যে প্রাথমিক দৈর্ঘ্য, অন্তিম উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা, আর কি বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে এরকমভাবে তোমরা বের করে নেবে। ঠিক আছে, আমি আর বেশি ইলাবোরেট করছি না। ঠিক, এবার এটার মান কত আছে 1.5, 1 প্লাস আলফার মান আছে হচ্ছে গিয়ে 70 × 10⁻⁻6, থিটা 2 মাইনাস থিটা 1 এর মান কত আছে, এইটা থেকে এটা মাইনাস করলে কত হয়, এটা থেকে এটা মাইনাস করলে হয় 80, এটা × 80। ঠিক আছে, এটাই হচ্ছে কি উত্তর। এবার এটাকে তোমাকে সলভ করতে হবে, যেটা খুব খারাপ শুনে দেখাচ্ছে। প্লাস কত হচ্ছে 1.5 × 17 × 10⁻⁻6 × 80, তাই তো, × 80। এই পয়েন্টটা এইটা কেটে গেল। এবার ইউ গাইস হ্যাভ টু সলভ ইট। 1.5 প্লাস বা 1.5টাকে কমনে, ও সরি 1.5 প্লাস কত আছে, এবার এইগুলোকে গুণ করবে ভাই। এবার তোমাদের কাজ বেড়ে গেল। এবার তোমরা এটা গুণ করে অ্যান্সারটা প্লিজ কমেন্ট করবে। ঠিক আছে, এই একটা কাজ তো করো একটু জীবনে, মাঝে মাঝে একটু তোমাদেরও খাটা উচিত। এটাকে ক্যালকুলেটারে প্রেস করবে না, চেষ্টা করবে নিজে খাতায় করে লিখবে। ঠিক আছে, দেখো কিরকম অ্যান্সার বেরো, বুঝতে পেরেছো? এই 1.5 এর পরে যেরকম ধরো যে 1.5, তার সাথে এইগুলোকে যোগ করে দেবে। এটা ধরো যে মিলি, এটা 10⁻⁻6 আছে, তো তার মানে মিলিতে হয়ে যাচ্ছে, সরি ন্যানোমিটার হয়ে যাচ্ছে, ন্যানোমিটারে চলে যাচ্ছে। এটার সাথে ন্যানোমিটার শুধু যোগ করে দিয়ে অ্যান্সারটা লিখবে। বুঝতে পারলে? তাহলেই হয়ে যাবে। ঠিক, আর কিছু ব্যাপার নয়। ঠিক আছে, করে অ্যান্সারটা কমেন্ট করবে। ওকে, তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন করি। দেখো এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন। কি আছে, একটি লোহার রেল লাইনের দৈর্ঘ্য, ঠিক আছে, 22 কিলোমিটার। ঠিক, এবার বলছে শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি এবং গ্রীষ্মকালে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হলে গ্রীষ্মকালে রেল লাইন বাঁকা হওয়া রোধ করার জন্য রেল লাইনের দুই প্রান্তের মধ্যে ন্যূনতম কত ফাঁক রাখতে হবে। ঠিক আছে, লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত দেওয়া আছে, এত কত আলফা ইকুয়াল টু এত × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, এত মান দেওয়া আছে। এবার তো কি করবো, দেখো এটা কোথা থেকে এসছে, সেই অ্যাপ্লিকেশন অফ এইসব, মানে অ্যাপ্লিকেশন কি বলছি, এগুলোর বাস্তবে এগুলোর সে প্রয়োগ করছিলাম না আমরা, যে রেল লাইনের মাঝখানে ফাঁক রাখা হয়, কারণ যাতে উষ্ণতা যদি বেড়ে যায় তাও যেন ওটা কি বলে ওর নাম, ধরো যে উষ্ণতা যদি বাড়ছে তাহলে ওটা যে আয়তন প্রসারণ যে হচ্ছে, তাহলে যেন না রেল লাইনটা যেন না বেঁকে যায়। তারপরে বললাম যে আর কি বললাম, আর তারপরে বললাম যে ধরো যে ওই যে আমাদের কোনো গাড়ির কি বলে ওর নাম, গরুর গাড়ির চাকায় যখন ওই বেডটা পরানো হয়, লোহার বেড, তখন এরকম একটা তখন ওটাকে গরম করে নিয়ে তারপর আটকানো হয়, সেসব পড়েছিলেন না? তাই ওই অ্যাপ্লিকেশনগুলোও পড়বে। কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন যে প্রসারণ হচ্ছে তার এক্সাম্পল দাও। ঠিক আছে, বা কোশ্চেনটা আমি ভালো করে বলতে পারছি না, কিন্তু এরকম কোশ্চেন আসে। তো এই অ্যাপ্লিকেশনগুলো খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। ঠিক আছে, তো এবার দাও কি আছে, যে 22 কিলোমিটার রেল লাইনের দৈর্ঘ্য কত দেওয়া আছে, রেল লাইনের দৈর্ঘ্য আছে L1 ইকুয়াল টু 22 কিলোমিটার। এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি কত হচ্ছে, সরি এত মিটার। ঠিক আছে,
এবার উষ্ণতার পরিবর্তন কত আছে, θ2 - θ1 এর ভ্যালু কত আছে এখানে লিখবে। হ্যাঁ, উষ্ণতার পরিবর্তন যারা যারা এটা ভালো করে সলিউশন চাও তার টেলিগ্রাম গ্রুপে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপে গিয়ে এটার আমি ভালো করে সলিউশন সেখানে দেওয়া আছে, ঠিক আছে, সেটা একটু দেখে নেবে। এই কোয়েশ্চেনটা আমাদের একটা স্টুডেন্টই পাঠিয়েছিল আমাকে, তার জন্য এই কোয়েশ্চেনটা আমি নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, দেখো 35 - 10 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আলফার মান দেওয়া আছে। এবার আমাকে কি বের করতে হবে, কতটা ফাঁক রাখতে হবে, কতটা ফাঁকটা রাখতে হবে। এবার দেখো আমরা কি জানি, ধরো যে এটা একটা কোনো একটা লাইন, ঠিক, এবার লাইনটা প্রথমে এত ছিল, পরে হয়েছে, পরে এতটা বেড়েছে, প্রথমে এত লাইনটা ছিল, পরে এতটা বেড়েছে, এই এতটা পরে বেরিয়েছে। এইটাকে আমরা ধরো যে তাহলে পুরোটার দৈর্ঘ্য হচ্ছে কি L2, হ্যাঁ, আর এটার দৈর্ঘ্য মানে শুধু এইটুখানি জায়গার পোর্শনের দৈর্ঘ্য হচ্ছে কি L, মানে কোনটুখানি পোর্শনের কথা বলছি আমি, শোনো, এখান থেকে এইটুখানি পোর্শনের দৈর্ঘ্য হচ্ছে কি L, আর এইখান থেকে এত দূর পোর্শনের দৈর্ঘ্য হচ্ছে কি L2। তাহলে L2 - L1 কত, এইটুখানি দৈর্ঘ্যের মান বসাবে, দেখাবে, L2 - L1 এইটুখানি দৈর্ঘ্যের মান বসাবে, দেখাবে। তো আমাদের দেখো L2 - L1 এর মানটাই চাই, L2 - L1 এর মানটাই চাই, বুঝতে পারলে, তাহলে আমাদের হয়ে যাবে। এবার দেখো আমরা এক্ষুনি কি একটা ফর্মুলা লিখলাম যে L2 = L1 1 প্লাস আলফা, তারপর θ2 - θ1, এই ফর্মুলাটা এক্ষুনি আমরা লিখলাম না, এক্ষুনি, হয় কি নয়, হয় নিশ্চয়ই। এবার শোনো, আমরা কি করতে পারি, যে শুধু আমাকে L2 - L1টা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা করতে পারি এখান থেকে না বের করে আমরা একটু সোজা টেকনিক ইউজ করব, এখান থেকে বের করবো না, এটা পচা নিয়ম, এখান থেকে আমরা বের না করে, দেখো আমরা কি জানি আলফা = জানি তো আমরা, আলফা = L2 - L1 ডিভাইডেড বাই L1 ইন্টু θ2 - θ1, এই ফর্মুলাটা জানি নিশ্চয়ই সবাই, হ্যাঁ কি না। এবার দেখো এই দুটো জিনিসকে যদি এই পারে পাঠিয়ে দিই, মানে এই নিচের জিনিসটাকে যদি এই পারে পাঠিয়ে দিই, তাহলেই L2 - L1 এর মান বেরিয়ে যাবে। তাহলে L2 - L1 এর মান কত হচ্ছে, L2 - L1 এর মান হচ্ছে আলফা L1 ইন্টু θ2 - θ1, ঠিক আছে, তাহলে কি হচ্ছে L2 - L1 এর মান কত হচ্ছে এটা, ঠিক আছে। তো এইখানে শুধু মানগুলো বসাও, ক্যালকুলেট করো, অ্যান্সার দাও, ঠিক আছে। আলফার মান কত আছে 12 × 10⁻⁶, L1 এর মান কত আছে 22,000, θ2 - θ1 এর মান কত আছে 25। এবার অ্যান্সার দিয়ে দাও, বাড়ি চলে আসো, ঠিক আছে, ইজি। এবার এগুলো গুনটুন করার দায়িত্ব তোমাদের। এবার যাদের যাদের ধরো যে এটা কাটলাম 10⁻³ হলো এটা, ঠিক আছে, এই 1 2 3 কেটে দিলাম, বুঝতে পারলে। এবার তোমাদের এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে অ্যান্সারটা কমেন্ট করো, কোয়েশ্চেন নাম্বার দেবে যে এই কোয়েশ্চেনটার এটা অ্যান্সার, ঠিক আছে। তো বুঝতে পেরেছো, ইজি কোয়েশ্চেন, এটা খুব ভালো কোয়েশ্চেন। কিন্তু তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে যে যদি বলে রেল লাইনের মাঝখানে কতটা ফাঁক রাখতে হবে, সেটা কীভাবে বের করবো, এই ফর্মুলাটা ইউজ করে বের করবো। তখন কোন ফর্মুলাটা, এই ফর্মুলাটা, যে L2 - L1 = আলফা L1 θ2 - θ1, এই ফর্মুলাটা ইউজ করে আমরা বের করব, ঠিক আছে। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক। চলো এবার আজ লাস্ট অঙ্ক, ঠিক আছে। দেখো কি আছে, একটি তামার প্লেটের ক্ষেত্রফল দেওয়া আছে এত, কত 1 মিটার স্কোয়ার, ক্ষেত্রফল A = কত দেওয়া আছে 1 মিটার স্কোয়ার, ঠিক। এবার দেওয়া আছে তামার প্লেটের রোধ বা আর কত দেওয়া আছে, তামার প্লেটের রোধ 50 ওহম, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে কি এই দুই তলের উষ্ণতার পার্থক্য কত, এর দুই তলের মানে ওপরের তলটা আছে আর নিচের তলটার মধ্যেকার উষ্ণতার পার্থক্য কত আছে, উষ্ণতার পার্থক্য হচ্ছে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পার্থক্য, মানে θ2 - θ1 এখানে লিখবে, কিন্তু উষ্ণতার পার্থক্য কত দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তামার তাপ পরিবাহিতাঙ্ক এত একক হলে প্লেটের মধ্যে দিয়ে কত 10 মিনিটে কত তাপ পরিবাহিত হবে। কি বলছে, তামার তাপ পরিবাহিতাঙ্ক বা যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করি, সেটার মান কত দেওয়া আছে, বলছে 0.9 CGS, ঠিক আছে, হলে কি বলছে
10 মিনিটে টি ইজুয়াল টু দেওয়া আছে 10 মিনিট, 10 গুণ 60 ইজুয়াল টু 600 সেকেন্ডে, ঠিক আছে। কি বলছে তাপ কতটা তাপ পরিবহন হবে। এবার শোনো কি করতে হবে, মানে আমাদের কিউ এর মান বের করতে বলেছে। কিউ এর মান যদি বের করতে হয়, আমরা কিউ এর একটা ফর্মুলা জানি, কি দেখছিলাম একদম শুরুতেই আমি এসে বলেছি যে হ্যালো হ্যালো ইজ এভরিওয়ান অ্যালাইভড, ভাই সবাই ঘুমিয়ে পড়ো না তো তোমরা, বেঁচে টেঁচে আছো তো, হ্যালো, ঠিক আছে সাবাস ভাই, মাধ্যমিক চলে এসছে, উঠে টুটে যাও ঘুমটুম থেকে, ঠিক আছে, যাদের ঘুমটুম পাচ্ছে বেশি তারা চোখে মুখে জল দিয়ে আবার বসো, নো অপশানস, নো অপশান, ঠিক আছে, যাই আমি বলে ইংলিশ বলছি কিন্তু গিয়ে যায় আসে না, ইউ হ্যাভ নো আদার অপশন, তোদের পড়তে হবেই ভাই লোক, খুব খাটনি আমি জানি, এই 1 মাস সবাই দাদা পিকনিক করছে, ডং করছে, যা খুশি করছে, ঠিক আছে, আমি ক্রিসমাসের পিকনিকে যাইনি, মানে তোমরা এরকম মনে মনে বলছো দাদা আমি ক্রিসমাসে ঘুরতে যাইনি, পার্ক স্ট্রিট সবাই যাচ্ছে, হাত দিয়ে ঘুরছে, হাত ধরে ধরে, কিন্তু আমরা যাচ্ছি না, এই 1টা মাস ভাই দয়া করো পড়ে নাও, ঠিক আছে, মানে আর 45 দিন মতো তোমাদের কাছে বাকি আছে, ঠিক আছে, মানে মাধ্যমিক পরীক্ষা নিয়ে বলছি, তারপরে রিল্যাক্স করবে, করে নয় কদিন, তারপরে রিল্যাক্স করবে, মাধ্যমিকে 600-700 পেয়ে যাও, 700 দাদা তুমি কথা বলছো, 650-650 পেয়ে যাও, 600-600 পেয়ে যাও, দেখবে মা বাবাও সম্মান করবে, মিনিমাম ভাই 550 তো পাও, দেখবে মা বাবাও সম্মান করবে, সবাই সম্মান করবে, ঠিক আছে, দেখবে তারপর তুমি নিজের ফিল্ডে যা করতে চাও সেটা করতেও পারবে, ঠিক আছে। তো বেশি মাঝে মাঝে আমি মোটিভেশনে চলে যাই, নো প্রবলেম, নো ইস্যু। নেক্সট হ্যাঁ, তো এবার অঙ্কটা কি করতে হবে, করতে হবে হচ্ছে গিয়ে তামার তাপ পরিবাহিতাঙ্ক এত একক কতটা তাপ পরিবাহিত হয়, ঠিক আছে। এবার দেখো কি করতে হবে, এখানে রোধ দেওয়া আছে, ঠিক আছে, এবার প্লেটের রোধটা আমাদের কি কাজে লাগবে, প্লেটের রোধটা তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে, দাঁড়াও দেখো এই অঙ্কটায় একটু গন্ডগোল আছে, ঠিক আছে, মানে ভালো অঙ্ক, ঠিকঠাক অঙ্ক, কিন্তু তিনটে জিনিস গন্ডগোল। কি দেখো আমরা কি জানি, আমরা কিউ এর মান কি জানি, কিউ ইজুকাল টু আমরা জানি এখানে হচ্ছে গিয়ে θ2 - θ1 ডিভাইডেড বাই 1/k d/a, এখানে একটা টি, তাই তো, টিটা এখানে গুণ হবে। এবার কথা হচ্ছে গিয়ে যদি এই পুরোটাকে আমরা রোধ ভাবি, রোধ q2 - q1 ডিভাইডেড বাই t ডিভাইডেড বাই, এখানে যদি আর এটাকে যদি আর রোধ ভাবে, রোধ মানে তাপীয় রোধ, তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে অঙ্কটা পুরো খুব সুন্দর নেমে যাচ্ছে, হয়েও যাচ্ছে। দেখো কীভাবে হয়ে যাবে, যে কিউ এর মান কত দেওয়া আছে, কিউ এর মান তো বের করতে হবে, কিউ ইজুকাল টু θ2 - θ2 θ2 - θ1 এর মান 100 দেওয়া আছে, আর টি এর মান দেওয়া আছে হচ্ছে গিয়ে 10 মিনিট, 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড, ঠিক আছে, এখানে আমি করেছি লিখেছি 600 সেকেন্ড, 600 সেকেন্ড ডিভাইডেড বাই আর এর মান আছে 50, ঠিক আছে। তাহলে এটা এরকম যদি হয় তাহলে তো খুব সোজা, এরকমভাবে তোমরা নামিয়ে নিতে পারবে। তাহলে এই যে এইটা এই দুটো মান দেওয়া বৃথা, এই দুটো মানের কোনো কাজ নেই, ঠিক আছে, এই দুটো মানের কোনো কাজ নেই, এত জুল অ্যান্সার বেরোবে যদি এরকম হয়। আর যদি এই আটটা যদি তাপীয় রোধ যদি না হয়, বৈদ্যুতিক রোধ বা মানে যেটা কি বলুন না, আমাদের নর্মাল যে রোধের মানে তড়িৎ আমরা যে চন্দ্রতে যে রোধ পড়েছে সেই রোধটা যদি হয়, তাহলে কিন্তু এখানে ডি এর মানটা বের করা যাবে না আমাদের, কারণ এই ডিটার মানটা লাগবে, এই ডি এর মান, বুঝতে পেরেছো, এই ডি এর মানটা লাগবে। ডি এর মানটা বের করাও যেতে পারে, যে 1/k কে এর জায়গায় এটা বসালাম, বসিয়ে বের করা যায়, কিন্তু আমরা বেকার অত কেন খাটবো, যদি রোধের যদি ধর যে ডি এর মানটা বের করতে গেলে আমরা এটাও করতে পারি, যে কি বলে রোধ ইজুকাল টু আমরা জানি ডি কে এ, এটাও আছে এটাও আছে এটাও আছে, এখান থেকে আমরা কে এর মানটা এখান থেকে আমরা ডি এর মানটা বের করে নিতে পারি, কেউ আছে ডি এর মানটা এখান থেকে আমরা বের করে নিতে পারি, এরকম ভাবে করা যেতে পারে, কেন ওরকম ভাবে করবো, রোধের মানটা ডাইরেক্ট বসে দিলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্কটা একটু গন্ডগোল ছিল, তার জন্য আমি বুঝতে পারলাম না যে এত কিছু দেওয়া আছে তারপরে কেন করেছে এটা অঙ্কটা, ঠিক আছে, অসুবিধা নেই, ভুল তো মানুষ মাত্রই হয়, কোনো অসুবিধা নেই, উই হ্যাভ নো আদার প্রবলেম, ঠিক আছে। কিন্তু আরেকটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটার উত্তর অনেকেই জানে না, তার জন্য আমি কোশ্চেনটা নিয়ে এসেছি, এই কোশ্চেনটা একটু দেখে নিও তোমরা, আমি খুব বেশি এটা বলবো না, আমি একটু তাও একটু বলে দিচ্ছি। মানে এইটা কোশ্চেনটা হচ্ছে কি, ওই যে কি বলুন না,
অগ্নিসংকেত যন্ত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় জানো তো সবাই, দ্বিধাতব পাত, ওই বাই মেটালিক স্ট্রিপ, ঠিক আছে, ওটা কেন ব্যবহার করা হয় ওটার দেখো উত্তরটা রাজু দাদা প্লিজ এখানে একটু লাগিয়ে দাও। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে যে দ্বিধাতব পাতটা ব্যবহার করা হয় কারণ দ্বিধাতব পাতে দু রকমের দুটো ধাতব পদার্থ থাকে, একটার তাপ কি বলেন না, তাপ গুণাঙ্ক বলে না, হ্যাঁ, একটা আয়তন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা, অন্যটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা, তার জন্য ওটা এরকম বেঁকে যায়, তাই জন্য ওটা এরকম, ভাইসব আমার তো আঙ্গুলের দুটো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেম না, তার জন্য বেঁকছে না, ওটা তার জন্য এরকম বেঁকে যায়, ঠিক আছে, এই যে এরকম বেঁকে যায়, ঠিক আছে, তাই ওটাকে ইউজ করতে অনেক সুবিধা হয়, ধরো যে কোনো যেখানে টেম্পারেচারের আদান কিছু হচ্ছে সেটাকে আমরা অনেকভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। এই কোশ্চেনটা একবার তোমরা একটু পড়ে নিও, ঠিক, এটা ইম্পর্টেন্ট বলে এই কোশ্চেনটা আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। সরি ভাই লোক ফর ইন্টারাপশন, ঠিক আছে, ক্লাস প্রায় শেষই হয়ে গেছে, কিন্তু আমি একটা দুটো কোশ্চেন একটু ভুলে গেছিলাম মানে করাতে, সেই কোশ্চেনগুলো একটু করে নিচ্ছি, ঠিক আছে। একটা কোশ্চেন আছে দেখো যেটা সবচেয়ে ইজি, তোমরা সবাই জানো, কিন্তু একটু একটু ঘুরিয়ে দেওয়া আছে, তার জন্য এই কোশ্চেনটা করাচ্ছি। কী লেখা আছে, কঠিনের 3 রকমের প্রসারণ গুণাঙ্ক হয়, যেরকম আলফা বিটা গামা, একটা হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। এবার বলছে এদের মধ্যে সঠিক সম্পর্কটি কোনটা, ঠিক আছে। দেখো এখানে কি কি দেওয়া আছে, বিটা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, আমি তোমাদের সবথেকে ইজি কথা বলছি, এখানে দেখো কি আছে, বিটা ইজ ইকুয়াল টু ফার্স্ট অপশান এতে কি আছে, বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3, ঠিক আছে। এটা যদি নিই আমরা এইটুকুনি পার্ট শুধু নিচ্ছি, এইটুকুনি পার্ট নিলে কি হচ্ছে, আলফা ইজ ইকুয়াল টু 2 বিটা, আলফা ইজ ইকুয়াল টু 2 বিটা উইচ ইজ নট ট্রু, ঠিক আছে। তাহলে এই অপশানটা বাদ দিয়ে দিলাম, আমরা এখান দিয়ে অপশান এলিমিনেট করছি, ঠিক আছে। আমরা কষ্ট করে এটার সম্পর্কটা বের করার থেকে মানে আমরা জানি আলফা ইজ টু বিটা ইজ টু গামা ইজ ইকুয়াল টু 1:2:3, ঠিক আছে। এইখান থেকে যদি বের করতে যাবো একটু চাপ লাগে, অনেকে গন্ডগোল হয়, তার জন্য আমি একটু সোজা মেথডে দেখাচ্ছি। এবার এরম দেখা যাচ্ছে, তাহলে অপশান এটা ক্যান্সেল হয়ে গেল। অপশান বিতে কি আছে দেখো, আলফা একদম ফার্স্ট আর একদম লাস্টেরটায় চলে আসো, ঠিক আছে। মানে দেখো অপশান বিতে আছে, অপশান বিতে দেখো কি আছে যে গামা ইজ ইকুয়াল টু বিটা বাই 3 ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু আলফা বাই 3, ঠিক আছে। আমি এইটুকুনি আর এইটুকুনি ইকুয়াল করছি, তাহলে কি হচ্ছে দেখো, আলফা বাই 3 ইজ ইকুয়াল টু গামা, তাহলে কি হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 3 গামা উইচ ইজ অলসো নট ট্রু। আমরা জানি হচ্ছে গিয়ে গামা ইজ ইকুয়াল টু আমরা জানি গামা ইজ ইকুয়াল টু 3 আলফা, বাট নট দ্য ইনভার্স, মানে এর উল্টোটা নয়, মানে যে আলফা ইজ ইকুয়াল টু 3 গামা নয়, মানে আলফা ইজ ইকুয়াল টু 3 গামা এটা সত্য নয়, কিন্তু গামা ইজ ইকুয়াল টু আলফা, ঠিক আছে। তাহলে অপশান বিটাও ক্যান্সেল হয়ে গেল। অপশান সিতে কি লেখা আছে দেখো, অপশান সিতে লেখা আছে দেখো আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু বিটা বাই 3 ইজ ইকুয়াল টু গামা বাই 2, ঠিক আছে, এটা লেখা আছে। এবার আমরা কোনটা নেবো, এই দুটোকে আবার নিই, দেখো আবার কি হচ্ছে, এই দুটোকেই নিচ্ছে, এই দুটোকে, এখানে কি বেরোচ্ছে 3 আলফা ইজ ইকুয়াল টু বিটা উইচ ইজ অলসো নট ট্রু। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা নট 3 আলফা, তাহলে এটাও ভুল। তাহলে কোনটা হচ্ছে, অপশান ডি হচ্ছে গিয়ে এটার অ্যান্সার। অপশান ডি কিরম ভাবে হচ্ছে দেখো, অপশান ডিটা কিরম ভাবে হচ্ছে, অপশান ডিটা আলফা ইজ ইকুয়াল টু কি আছে, বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3, তাহলে এই দুটোকে তুমি ইকুয়াল বসিয়ে দাও, এই দুটোকে কি হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা, ঠিক। এবার এইটাকে আর এটাকে ইকুয়াল বসাও, এই দুটোকে ইকুয়াল বসালে কি হচ্ছে গামা বাই 3 ইজ ইকুয়াল টু আলফা, তাহলে গামা ইজ ইকুয়াল টু 3 আলফা, তাহলে দুটোই ঠিক। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে অপশান ডি, ঠিক আছে। আরেকটা অঙ্ক আমি আমাদের করাতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে ধরো তোমাকে দিয়ে দিল যে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 16 × 10⁻⁶ সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে। এবার বললো এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, বললো তোমাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান বের করো, তাহলে কি করবে, এটাকে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে কত হচ্ছে এত × 10⁻⁶ সেন্টিমিটার ইনভার্স, তাহলে কত হচ্ছে এটা 32, ঠিক আছে, × 10⁻⁶। এবার যদি আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বের করতে হয়, শুধু কি করতে হবে আলফা গুণ 3 করে দিলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বেরিয়ে যাবে, ঠিক আছে। এই একটা কোশ্চেন। আর এখান থেকে তোমরা আরেকটা কোশ্চেন তৈরি করতে পারে,
ধরো যে তোমাদের দিল আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বের করে দিল, বললো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান বের করো, বা আয়তন সোজাটা আগে বলি, বললো আয়তন প্রসারণ মান গুণাঙ্কের মান দিয়ে দিল। কিরকম দিল? আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 16 গুণ 3 করলে কত হয়? 3 × 48 ইন্টু 10⁻⁶ সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, এরপরে তোমাকে কি বল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বের করো। তাহলে সেটা কত হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু কি জানি? 3 আলফা। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে আলফা ইজ ইকুয়াল টু কী হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে দিলেই আমাদের মানটা বেরিয়ে যাবে, আলফার মান বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সেটা কত হবে? 16 × 10⁻⁶। ঠিক আছে। এবার আরেকটা জিনিসও করতে পারে, যেটা আমার মাথায় ক্লিক করলো, তার জন্য এই কোশ্চেনটা করাচ্ছি। যে ধরে তোমাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দিয়ে দিল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দিয়ে দিল। ঠিক আছে, এবার বললো এখান থেকে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান দাও। কারণ দেখো এখন কোশ্চেন দেখতে পাচ্ছ যে টাফ হচ্ছে। ঠিক আছে, মানে মাধ্যমিকের একটু প্যাটার্ন একটু চেঞ্জ হচ্ছে, তাই এটা দিতেই পারে। যে এটার মান দিয়ে দিল, বললো গামার মান বের করো। কি করবে তাহলে? আমরা জানি, এবার লিখবে, আমরা জানি বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। হ্যাঁ কি না? বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা আর গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। তো সেখান থেকে কি করবে? এখান থেকে আলফার মানটা বের করবে। আলফা ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? বিটা বাই 2। তাহলে কত হচ্ছে? 32/2 করলে 16 × 10⁻⁶ -6 ঠিক আছে, তাহলে গামার মান কত হচ্ছে? গামা ইজ ইকুয়াল টু কি? 3 আলফা। তাহলে 3 × 16 × 10⁻⁶, তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 48। ঠিক আছে, এই কোশ্চেনটা 10⁻⁶, এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, তাই এটা আমি করে দিলাম। ঠিক আছে, দেখো এবার একটা থিওরির একটা কোশ্চেন, যেটা আমার মনে হচ্ছে আসতে পারে। ঠিক আছে, আসা মানে চান্সেস বেশি, সেটা আর খুব ইম্পর্টেন্টও, অনেকবারই জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কি কোশ্চেনটা অনেক সময় কোশ্চেন করে যে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য লেখো। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য লেখো। রাজবি দাদা, তোমাকে আমি একটা ফটো পাঠিয়েছি, ফটোটা প্লিজ এখানে একটু লাগিয়ে দাও। দেখো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয় সবাই, যে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য হলো তাপ পরিবহনে যেমন পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, সেরূপ তড়িৎ পরিবহন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। রাজবি দাদা এটাকে একটু এবার সরিয়ে দাও। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে। আমরা কি জানি? তাপ পরিবহন Q/T, এটা তাপ পরিবহন ইজ ইকুয়াল টু কি হয়? তাপ পরিবহন ইজ ইকুয়াল টু হয় θ2 - θ1 ডিভাইডেড বাই 1/K D/A। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু হয় θ2 - θ1 ইন্টু কেটা উপরে চলে যাচ্ছে A/D। ঠিক আছে, টিটাকেও ওই পারে পাঠিয়ে দিচ্ছি, টিটাকেও এই পারে পাঠিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই কেটা একটা সমানুপাতিক ধ্রুবক, আমরা জানি এটাকে আসলে বলে হচ্ছে গিয়ে পরিবাহিতাঙ্ক। তাও এটাকে যদি সমানুপাতিক ধ্রুবক লিখি তাহলে এটাও হয়, আমরা সবাই জানি Q প্রপোর্শনাল টু A θ2 - θ1 ডিভাইডেড বাই D, এটা হচ্ছে কি T। ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটা একটা হয়। এবার আমরা যখন তড়িৎ পরিবহনের ক্ষেত্রে জানি, আমরা তড়িৎ পরিবহন মানে কি? I ইজ ইকুয়াল টু V/R, এই ফর্মুলাটা আমরা জানি, I ইজ ইকুয়াল টু V/R। এবার I ইজ ইকুয়াল টু আমরা আরেকটা জিনিস জানি যে Q/T, মানে কতটা আধান, কত সময় কতটা আধান পরিবহন হয়েছে। ঠিক আছে, তাহলে I ইজ ইকুয়াল টু আমরা আরেকটা কি জানি? Q/T। তো এটার বদলে Q/T লিখতে পারি, Q/T। এবার V মানে কি? বিভব প্রভেদ, মানে V2 - V1 ডিভাইডেড বাই R। হ্যাঁ কি না? এবার R ইজ ইকুয়াল টু আমরা আরেকটা জিনিস জানি যে ρL/A। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বলো বলো। এবার টিটাকে ওইদিকে যদি পাঠিয়ে দিই, টিটা এদিকে পাঠিয়ে দিলাম, এটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ρL/A হবে, এটাকে উপরে লিখছি। ঠিক আছে, এখানে ঠিক আছে। এবার তোমাদের কোয়েশ্চেন করে যে এবার এটাও একটা সমানুপাতিক ধ্রুবক, এটার বদলে আমরা কি লিখতে পারি? Q প্রপোর্শনাল টু A V2 - V1 বাই L। ঠিক আছে, এখানে টিটা লিখে দিই, তাহলে এখানে I এর মানটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাই আমি আইটাকে ধরছি, এখানে I ধরছি। হ্যাঁ, এটাকে পুরো I ধরছি, এর বদলে I ধরছি। ঠিক আছে, এবারে দেখো এইটা যদি এখানে Q/T, এখানেও যদি T লিখে দিই, তাহলে দেখো এইটার মধ্যে অনেক কিছু মিল আছে। রাজীব দাদা আবার একটু ফটোটা
চেষ্টা করো একটুখানি ওই দিক করে একটু লাগানো রাজবীর দাদা, ঠিক আছে, যাতে এইটা পুরোটা না ঢেকে যায়। দেখো এইটুখানি পোর্শন এলেই হলো রাজবীর দাদা, ঠিক আছে। দেখো কিউ বাই টি ইজ ইকুয়াল টু কী হচ্ছে, দেখো কিউ বাই টি মানে কি, তাপ পরিবহন। ফার্স্ট পয়েন্টটা কি আছে, তাপ পরিবহন যেমন পরিবাহী দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, সেরূপ তড়িৎ পরিবহন পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, আর এটা কি, বিভব প্রভেদের পার্থক্যের সমানুপাতিক। নেক্সট পয়েন্ট কি আছে, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহন উভয়ই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। এটাও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, এটাও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। নেক্সট পয়েন্ট, তাপ ও তড়িৎ পরিবহন উভয়ই পরিবাহীর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। পরিবাহীর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। লাস্ট বাট নট দ্য লিস্ট, তাপ পরিবহন যেরূপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে দিকে হয়, সেরূপ তড়িৎ পরিবহন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। বুঝতে পারলে, মানে তাপ পরিবহন আমরা কি জানি, মানে যেটা গরম থেকে ঠান্ডার দিকে তাপ সবসময় পরিবহন হয়, সেরকমই তড়িৎ পরিবহন কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ পরিবহন হয়। বোঝা গেছে? হ্যাঁ, এবার আবার ক্লাস স্টার্ট করো। ঠিক আছে, এই ছিল হচ্ছে আজকের ক্লাস। এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে। তাপের ঘটনাসমূহ খুব সোজা। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা রাজীব দাদাকে বলবো, রাজীব দাদা তোমাকে আরও একটা আমি ফটো পাঠিয়েছি, যেটার মধ্যে গুণাঙ্কগুলো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানগুলো লেখা আছে। তামার, তারপরে লোহার, তারপর ইনভার্ট, এদের সব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানগুলো লেখা আছে। ঠিক আছে, এইটাতে তোমরা পুরোটা মুখস্থ করতে যাবে না কষ্ট করে। কি করবে বলো তো, এটা করবে হচ্ছে একদম প্রথমেরটা আর নিচেরটা মনে রাখবে, যে সব থেকে বেশি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার আর সব থেকে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে। আর কোন কোন মেটেরিয়ালগুলো আছে সেগুলো একবার পড়ে নেবে। তাহলে তামা আছে, লোহা আছে, ওইসব আছে, ওইগুলো একবার একটু দেখে নেবে। ঠিক আছে, কারণ ওটা এমসিকিউতে আমি অনেকবার দেখলাম, এমসিকিউতে অনেকবার এসছে যে তামা, ইনভার, এদের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম, ইনভার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো একটু দেখে নেবে। আরেকটা কোশ্চেন আমার মাথায় আসছে, র্যান্ডামলি ঘুরছে, তার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে, ধরো যে কোশ্চেন করে যে এমন একটা পদার্থের নাম বলো যেটা তড়িৎ পরিবহন করে না, বা অধাতুর নাম লেখো যেটা তাপ পরিবহন করে। এরকম একটা অধাতুর নাম কি, এরকম একটা অধাতুর নাম হচ্ছে গিয়ে কি বলো ওর নাম, গ্রাফাইট। ঠিক আছে, এই হচ্ছে গল্প। ঠিক আছে, আজ একটু ক্লাসটি একটু অফ লেগেছে, কারণ সরি, আজ একটু মানে গন্ডগোল হয়েছে, তার জন্য সো সরি, বাট ওকে। তোমরা একটু মজা সজা কম পেয়েছো ক্লাসে। ঠিক আছে, একটু এনার্জিটা একটু লো ছিল, শরীর একটু খারাপ ছিল, তার জন্য আমার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নেক্সট ক্লাসে হাম্মা চাইঙ্গে ফিরছে। ধন্যবাদ, তোমরা আমাদের এত কষ্ট করে তুমি আমার ক্লাসটা করলে, তার জন্য খুব ধন্যবাদ। আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। তোমাদের জন্য যেটা আমি তোমাদেরকে বললাম, খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। পড়াশোনা কিন্তু করতেই হবে, ঠিক আছে, নাথিং টু ডু। পড়াশোনা করবে খুব ভালো করে, আগুন লাগাবে। আমি এরপরে নিয়ে আসছি গ্যাসের আচরণ। ঠিক আছে, গ্যাসের আচরণের যতগুলো কোশ্চেন আছে, গ্যাসের আচরণ থেকে অঙ্ক আসেই একটা, 3 নম্বরের অঙ্ক আসেই একটা। ঠিক আছে, ওই কোশ্চেনটা আমি নিয়ে আসবো, খুব ভালো অঙ্ক, যেটা 3 নম্বর, পুরো শিওর 3 নম্বর পাবে। ঠিক আছে, আর এখান থেকেও যে এই অঙ্কগুলো ভালো করে গেলেও শিওর 3 নম্বর, 5 নম্বর আসে। ঠিক আছে, চ্যাপ্টারে পুরো শিওর হয়ে যাবে। ঠিক আছে, তো ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আগুন লাগাতে থাকো। টাটা বাই সি ব্যান্ড, গুড নাইট। নেক্সট দিন ভালো করে হবে আরও।